ওয়েলকাম টু ভিশন এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকেও একটা সায়েন্সের টপিক, আজকেও বেশ কিছু প্রশ্নগুলো তোমাদের আপকামিং এক্সামে নিশ্চয়ই হেল্প করবে এবং প্রশ্নগুলো ডেপথ নিয়েও আমি আলোচনা করব। ওই প্রশ্নের প্রাসঙ্গিক আর কি প্রশ্ন তোমরা পড়াশোনা করবে সেইগুলো আমি আজকে আলোচনা করব। তো সেইটা একটুখানি খেয়াল রাখবে, একটুখানি দেখবে, প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবে। তো চলে আসছি সরাসরি প্রশ্নতে, সময় নষ্ট করছি না। বিগত বছরেরই প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন কেমন প্যাটার্ন হতে পারে সেই অনুযায়ী আমি প্রশ্ন সেট করেছি। তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন, কেলভিন কিসের একক? তো সহজে উত্তর তো অবশ্যই করা যায়। ওকে, তাহলে কেলভিন কিসের একক, এই প্রশ্নটা এসেছিল এবং এই প্রশ্নটা ছিল। আগে এটা কোন চ্যাপ্টারকে রিলেট করছে সেই চ্যাপ্টারের নাম আমরা এখান থেকেই বুঝতে পারছি। এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন তৈরি হয়। তো এটাতে আমরা একটা বিজ্ঞানীর নাম আমরা বুঝতেই পারছি, এটা তাপ ও তাপমাত্রা এই চ্যাপ্টারের কিন্তু প্রশ্ন। এটা এটা আমরা দেখেই বুঝতে পারছি। তো এখানে কেলভিন, এই জায়গাটা দেখো একটুখানি গন্ডগোল হবে। আশা করি তোমরা কেউ ভর বা কম্পনের দিকে যাবে না, তাপ এবং তাপমাত্রার দিকে যাবে এবং একটু কনফিউজ হবে। তো তাপ কাকে বলে? তাপ হচ্ছে একটা প্রাকৃতিক শক্তি, এরকম সূর্য থেকে আসে, যাতে কোনো বস্তু উত্তপ্ত হয় বা শীতল হতে পারে তাপ চলে গেলে, একটা শক্তি। তার ইউনিট বা একক কি কি পড়েছিলে বলো? ক্যালোরি। ঠিক আছে, তো ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়, এরকম সব পড়েছিলাম। আর তাপের ফলাফল হচ্ছে তাপমাত্রা, তার একক কি দেখো, একক পড়েছিলে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রয়মার, এগুলো পড়েছিলে না? তাহলে এই সিরিজটাও যদি মনে থাকে তাহলে তোমার মাথায় হিট করবে কেলভিন এই কথাটার নাম। এই সিরিজটা কাদের জন্য ছিল? তাপমাত্রার জন্য ছিল। তাহলে এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে তাপমাত্রা। তাহলে কেলভিন হয়ে গেল তাপমাত্রার একক। এর রিলেটেড একটা ছক পড়তে হয়, জলের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক প্রতিটা স্কেলে কত। তো যাই হোক, আনুষঙ্গিক অনেক প্রশ্ন আছে। তো এইভাবে দেখো, একটু কনফিউশন পরীক্ষাতে এসলেও কিন্তু যদি আমি মাথাতে পুরনো কথা পড়া মনে পড়ে, আমি কিন্তু উত্তরকে বাছাই করতে পারি। ওকে, পরের প্রশ্নতে চলে আসছি। প্রশ্নগুলোকে কিভাবে তোমরা ট্যাকেল করবে আমি সেটাও শেখাবো বা বলবো, সেগুলোকেও একটু কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবে। পরের প্রশ্নতে চলে আসি, 2 নম্বর, নিচের কোনটি খারিফ শস্য? আবার মাথায় একটা প্রশ্ন এবং সমস্যা তৈরি হয়ে গেছে তোমাদের নিশ্চয়ই। খারিফ শস্য, শস্য অনেক রকম ভাগ হয়, ভূগোলে মেনলি পড়ানো হয় শস্যর পার্টটা। তো খারিফ শস্য আর রবি শস্য এই দুটো মেন পার্ট মনে রাখতে হয়। চারটে আলাদা 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 এই প্রশ্ন ছাড়াও অন্য প্রশ্ন থাকতে পারে, কিভাবে বাছাই করবে। দেখো, খারিফ শস্য একটা বাছতে বলেছে মানে তিনটে রবি শস্য হবে, এটা তো খুব স্বাভাবিক বিষয়, সেইভাবেই বাছতে পারবে। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাও। রবি শস্য, রবি মানেই মনে রাখো, একটা যে কোনো দিয়ে তোমাকে মনে রাখতে হবে। রবি মানে শীতকালে যে সমস্ত চাষ হবে, খারিফ মানে বর্ষাকাল বা জলের উপর নির্ভরশীল যে সমস্ত চাষ হবে। তাহলে রবি শস্য শীতকাল, এখান থেকে কি শীতকাল বার করতে পারবে? হ্যাঁ পারবে। আলু শীতকালে হয়। আচ্ছা, গম শীতকালে হয়। শশাও সাধারণত এই মরশুম থেকে স্টার্ট হয়ে গেছে, শশার উৎপাদন এবং শশা পাওয়া শীতকালে হয়। কিন্তু আমরা দেখি জলের মধ্যে দাঁড়িয়ে আছে, কোথাও ধান কোথাও পাট, এগুলো জলের সময় হয়। তাহলে এখানে জানতে চাইছে কোনটি খারিফ শস্য, তাহলে এর উত্তর কি হয়ে যাবে? এর উত্তর হয়ে যাবে পাট। এই চারটের মধ্যে উত্তর হয়ে গেল পাট। তোমাদের পরবর্তী অপশনে কিন্তু এখানে চেঞ্জও করে দিতে পারে, পাট পরিবর্তন হয়ে যেতে পারে। তো উত্তর কিন্তু মাথা ঠান্ডা করে হট করে একটাতে উত্তর দেওয়া নয়, আমার ইজি উত্তরটা চলে যাবে। এগুলো একটুখানি সতর্কতার সাথে করো, কোনো সমস্যা হবে না। পরের প্রশ্ন, পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা, এটা দেখো ইতিহাসের প্রশ্ন অনেকটাই। সিন্ধু সভ্যতা নিম্নের কোন ধাতুর ব্যবহার জানতো না, কিন্তু যেহেতু ধাতু এবং ধাতুর নাম আছে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে। ধাতু কাকে বলে? ধাতু মৌলর মধ্যে পড়ে, মৌলর তিনটে ভাগ, ধাতু অধাতু আর ধাতু অধাতুর মিক্সচার হচ্ছে ধাতু গল্প। ধাতু হচ্ছে যে কঠিন, চকচক করে, সহজে ভাঙে না, তাপ তড়িতে সুপরিবাহী, এরকম পজিটিভ কথাগুলো যাদের সাথে বলা হয় তারা হয় ধাতু। আমাদের পর্যায় সারণীতে 118টা মৌলের মধ্যে প্রায় 75 থেকে 80% সবাই ধাতু বিলং করে। অ্যালুমিনিয়াম, লোহা,
তামা, দস্তা, নিকেল, এইগুলো সমস্ত থাকে। তো আমাদের এখানে সাধারণত আমার যতদূর মনে পড়ছে তাম্রযুগ বলা হয় এই টাইমটা। তো তামা তো কখনোই হবে না, এবং যা অপশন দেখে মনে হচ্ছে রূপা বা ব্রোঞ্জও হবে না। মানে সেই অপশনে আসবে না। এখানে বলেছে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনটার ব্যবহার জানতো না, ব্যবহার ছিল না। যেটা ব্যবহার জানার পর যুগান্তকারী পরিবর্তন আসে মানব সভ্যতায়, সেটার উত্তর হয়ে গেল তাহলে কি 3 নম্বর প্রশ্নে আমাদের উত্তর হয়ে গেল লোহা। তাহলে চলে আসি পরের প্রশ্নটায়। পরের প্রশ্নটা রিজনিং এর প্রশ্ন। অনেকে আমাকে বলবে বা তোমরাও অনেকে বলবে যে এটা তো স্যার রিজনিং এর প্রশ্ন, কোনটা সামঞ্জস্য বিধান চ্যাপ্টারের, এটা ইস্টু এটা হলে এটা ইস্টু এটা কি হবে, কিন্তু প্রশ্নটার বেস কোথায়? সায়েন্স বেস। সেই কারণে আমি প্রশ্নটাকে নিয়ে এসেছি। কি দিয়েছি? হিমোগ্লোবিন, এইচবি। কোথায় কথাটা শুনেছি? রক্তের মধ্যে শুনেছি, রক্তে নাকি এইচবি মাপা হয়ে থাকে। সাধারণত একটা পরিমাপ থাকে, মেয়েদের সাধারণত হিমোগ্লোবিন কম থাকে। শ্বাসরঞ্জকের হিসেবে একটা কাজ করে হিমোগ্লোবিন, এবং হিমোসায়ানিন শ্বাসরঞ্জক হিসেবে যেরকম একটা ইম্পর্টেন্ট রোল আমাদের সংবহনতন্ত্রে রয়েছে হিমোগ্লোবিনের, তাহলে হিমোগ্লোবিনের মেন আধার বা বেস কি? আয়রন বা লোহা। সেই কারণে রক্তের রং লাল আমরা বলে থাকি। ক্লোরোফিল এর মতন একটা জিনিস বা এর সাথে রিলেটেড না। ক্লোরোফিল কথাটা আমরা কোথায় শুনেছি সেটাও তো আগে জানতে হবে, পরে তো উত্তর করব। ক্লোরোফিলটা আমরা শুনেছি উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া পড়ার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে। একটু ডেপথে যাবে তবে জিনিসগুলো মাথায় ঢুকবে। তাহলে উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া, এই সমস্ত জিনিস নিয়ে গাছের পাতায় প্লাস্টিডের মধ্যে সেইখানে পড়েছিলাম, ক্লোরোপ্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল পিগমেন্ট বা রঞ্জকের উপস্থিতি এরকম পড়েছিলাম, মানে খাদ্য তৈরির প্রক্রিয়া, গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়া। তাহলে ক্লোরোফিলে কোন মৌল থাকে? আমাদের শরীরে হিমোগ্লোবিনের মধ্যে যেরকম আয়রন থাকে, সেরকম গাছের পাতা হলুদ হয়ে যায়, তাকে ক্লোরোসিস রোগ বলা হয়। কোন মৌলের অভাবে? সব উত্তর কিন্তু সেম। এর উত্তর কি হবে? যে চারটে অপশন দিয়েছে তার মধ্যে উত্তর কি হবে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের সংকেত কি হবে? তোমাকে না এর সংকেতও দিতে পারে, Mg। একটু বেসে যাবে, বেসে গিয়ে উত্তরটা করার চেষ্টা করবে। পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নতে আসার আগে আমাদের WP, KP, SSC, GD নতুন ব্যাচে ভর্তি চলছে, তোমাদের যোগাযোগের জন্য নাম্বার দেওয়াই আছে, দেখতে পারো। এবং SSC GDর ব্যাচ শুরু হয়েছে, WP কনস্টেবলের শুরু হয়েছে। তো তোমরা প্রয়োজন সাপেক্ষে অফিসে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবে। ওকে, নেক্সট প্রশ্নতে চলে আসছি। তার আগে আর একটা আপডেট রয়েছে, তোমাদের অনলাইন ব্যাচ WP এবং কেপি স্পেশাল ব্যাচে ভর্তি চলছে। এবং কিভাবে করবে? প্লে স্টোরে গিয়ে ভিশন এডুকেশন অ্যাপ ইনস্টল করতে পারো বা হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই কোর্সগুলো কিন্তু রয়েছে, এগুলো দেখে নেবে, তোমাদের প্রয়োজন সাপেক্ষে সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। পরের প্রশ্ন চলে আসছি, 5 নম্বর প্রশ্ন। একটা খুব কমন প্রশ্ন, রসায়নের একটা খুব কমন প্রশ্ন। একটা নাম দেওয়া হয়েছে ফিলোজফার্স উল, মানে দার্শনিকের উল কাকে বলা হয়? আমাদের খুব পরিচিত উত্তর এখানে, সরি দাঁড়াও, জিঙ্ক অক্সাইড। জিঙ্কেরই দিয়েছে ক্লোরাইড, নাইট্রেট, ব্রোমাইড। আমরা তো এগুলো শুনিই নি দার্শনিকের উলের সাথে। তোর উত্তর করা সহজ, এর বদলে তোমাকে সংকেত দিতে পারে জেডেন জিঙ্ক, আর ও অক্সিজেন জেডেনও। জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়ে থাকে। এরকম ছোট ছোট প্রশ্নগুলো ইম্পর্টেন্ট থাকে, পড়বে। পরের প্রশ্ন, বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলে? দেখেছো, এখনকার পরীক্ষার এটাও একটা প্যাটার্ন। ভাবছে যে ওয়ান লাইনার প্রশ্ন, সংজ্ঞা দেবে না, ওরা সংজ্ঞাটা লিখে দেবে, তোমায় দিয়ে দেবে উত্তরটা, অর্থাৎ অপশনটা। তাহলে আমাদের এই মেইন এই কনফিউশনের ব্যাপারটা আজকে আলোচনা করে নিই। ওকে, পেনটা নিলাম, আলোচনা শুরু করি। আমরা সাধারণত মৌলের 3টে অংশ পড়ে থাকি, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এই 3টে পার্ট হয়। প্রোটন নিউট্রন কেন্দ্রের মধ্যে থাকে, তার চারদিকে ইলেকট্রন থাকে। আমাদের এইখানে আমরা ইলেকট্রন নিয়ে ভাববো না এই প্রশ্নটার জন্য, আইসোটোপ, আইসোটোন, আইসোবার এদের জন্য আমরা প্রোটন আর নিউট্রন নিয়ে ভাববো। আর পি প্লাস এন মানে প্রোটন নিউট্রনের যোগ সংখ্যা, যোগ ফল, সমষ্টি, তাকে আমরা বলি ভর সংখ্যা। তাহলে একটুখানি পড়ে নি। বলছে যে সকল মৌলের প্রোটন সংখ্যা হবে একই, মানে সেম,
কিন্তু নিউট্রন সংখ্যা হবে আলাদা। নিউট্রন সংখ্যা আলাদা মানে ভর সংখ্যাও আলাদা, তাদের আমরা কি বলবো? আইসোটোপ। অপশন এ। নেক্সট, যাদের প্রোটন সংখ্যা হবে আলাদা, যে সকল মৌলের, কিন্তু নিউট্রন সংখ্যা হবে একই মানে সেম, ভর সংখ্যা কিন্তু আলাদাই থাকছে, কিন্তু প্রোটন নিউট্রনের মধ্যে পার্থক্য তৈরি হচ্ছে। তাহলে প্রোটন সংখ্যা আলাদা, নিউট্রন সংখ্যা এক, নিউট্রন সংখ্যা এক, প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন, তাকে কি বলবো? আইসোটোন। তাহলে আমাদের এই প্রশ্নের জন্য উত্তরটাকে আগে করে দিই, আইসোটোন। আর একটা বাকি আছে, সেটাকেও বলে দেবো। আর একটা কি, যাদের প্রোটন আলাদা, নিউট্রনও আলাদা, মানে ভিন্ন 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 মৌলের যাদের প্রোটন সংখ্যাও আলাদা, নিউট্রন সংখ্যা আলাদা, কিন্তু ভর সংখ্যাটা কোন রকম ভাবে মিলে গেছে, অর্থাৎ যোগফলটা একই হয়ে গেছে, সেম হয়ে গেছে, তাদের আমরা বলবো আইসোবার। তাহলে খুব ছোট করে তিনটের পার্থক্য বুঝিয়ে দিলাম। আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা একই হবে, আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা একই হবে, টোন টোন এন, তাহলে এরকম মনে রাখতে পারো এন দিয়ে। আর আইসোবার হচ্ছে না প্রোটন সেম না নিউট্রন সেম, বা ভর সংখ্যাটা সেম হয়ে যাবে, তাদের আইসোবার বলে। ক্লিয়ার হয়ে গেল আশা করি কনসেপ্টটা, এরকম পরীক্ষায় তুলে দিতে পারে। পরের প্রশ্ন, সূর্য শক্তির প্রধান উৎস কি? আমরা তো এটাকে বলি নিউক্লিয় সংযোজন, আশা করি তোমাদের মনে আছে। এলিমেন্ট ওখানে কি থাকে? সূর্য তো মেইনলি হাইড্রোজেন এবং হিলিয়াম, যেটার বিস্ফোরণ হয়ে যাচ্ছে কন্টিনিউ, যেটা ভাঙছে এবং তার ফলে ক্রমান্বয়ে বিস্ফোরণ হয়ে যাচ্ছে, সেটাই তার শক্তি, সেটাই তার উৎস, নিভছে না। তাহলে হাইড্রোজেন এবং হিলিয়াম, হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন বাজে কম্বিনেশন আছে, ক্লোরিন বাজে, নাইট্রোজেন ক্লোরিন বাজে কম্বিনেশন, তো হাইড্রোজেন এবং হিলিয়াম হবে এর সঠিক উত্তর। কনসেপচুয়াল পড়াশোনা করলে কিন্তু কোনো সমস্যা নেই, হাইড্রোজেন একে বসে পর্যায় সারণীতে, হিলিয়াম দুইয়ে বসে পর্যায় সারণীতে। পরের প্রশ্ন, জার্মান সিলভার তৈরি করতে খুব ইম্পর্টেন্ট, এর একটা ছক হয়, আমি এর আগেরও ভিডিওতে বলেছি, কোনটা কি দিয়ে তৈরি? ধাতু সংকর। আমাদের পরীক্ষায় যা খুশি একটা দিয়ে দিতে পারি, এইখানে তো দিয়েছে জার্মান সিলভার, তো এটা পড়া তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কি কি দিয়ে তৈরি বা না দিয়ে, এটা ছকটা পড়বে। উত্তর হচ্ছে তামা, দস্তা, নিকেল, সেটা হয়ে যাচ্ছে আমাদের জার্মান সিলভার। এবং এর প্রয়োজনীয়তা কি বা ব্যবহার কি, এগুলো পরীক্ষায় দেয়, তো অবশ্যই পড়বে। অ্যাসিড বৃষ্টির জন্য কে দায়ী? অবশ্যই সালফার ডাই অক্সাইড, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এর আগেও বলেছি, আমাদের বাতাসে যেহেতু নাইট্রোজেনের সংখ্যা বেশি বা নাইট্রোজেন মৌলের, তো নাইট্রোজেন ঘটিত অ্যাসিড হওয়ার সম্ভাবনাই বেশি সবসময় থাকে। তো প্রথম তো কার্বন ডাই অক্সাইড হবে না, ক্লোরিন হবে না, তো আমাদের এর জন্য যথাযথ উত্তর কি হচ্ছে? এর জন্য আমাদের যথাযথ উত্তর হচ্ছে সালফার ডাই অক্সাইড আর NO2। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্নতে চলে আসে, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? খুব সহজ প্রশ্ন, ভিটামিন, তাদের রাসায়নিক নাম এবং তাদের অভাবজনিত রোগ, এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পড়ার জন্যও বলি, তো এগুলো পরীক্ষায় যে কোনো সময় দিতে পারে। মাড়ির রোগ, দাঁতের রোগ, মাড়ি ক্ষয়ে যায়, মাড়িতে সমস্যা হয়, ভিটামিন সি। এর রিচ সোর্স কি? ভালো লেবু, প্রত্যেক দিন প্রতিজনের খাওয়া উচিত পাতি লেবু, যে কোনো লেবু, কিন্তু পাতি লেবু সব থেকে ভালো, আমলকি, এগুলো ভিটামিন সি এর খুব রিচ সোর্স, এগুলোকে অবশ্যই খাওয়া উচিত এবং আমাদের রুটিনে রাখা উচিত। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ, আমাদের বাতাসে বেশিরভাগটাই থাকে নাইট্রোজেন, আর বাকিটা অক্সিজেন, বাকিগুলো সামান্য। তো নাইট্রোজেন 78.90, বেশিরভাগ অংশটাই বাতাসে, যেহেতু বলেছে ভূপৃষ্ঠের কাছাকাছি হলে আমাদের উত্তর হয়ে যেত অক্সিজেন, যেহেতু সমস্ত বাতাস নিয়েছে তাই উত্তর হয়ে গেল নাইট্রোজেন। পরের প্রশ্ন, এটাও একটা ডেপথ প্রশ্ন, এটা অঙ্ক করে বোঝানো যায়, আমরা এখানে অঙ্ক আর করছি না, জাস্ট যদি মুখস্থর মতো ভাবতে পারো তো করতে পারো। একটা বস্তুর ভরবেগ n গুণ বৃদ্ধি করা হলে তার গতিশক্তি কত গুণ বৃদ্ধি হবে? এটার উত্তর হবে ডবল, অর্থাৎ n স্কোয়ার হবে এর উত্তর, এটা একটুখানি খেয়াল রাখবে বা মনে রাখবে। নিম্নলিখিত কোন রশ্মিটি মানব শরীরের জন্য ক্ষতিকর? অবশ্যই এক্স রশ্মি ক্ষতিকর, অবশ্যই আল্ট্রাভায়োলেট রশ্মি ক্ষতিকর, তো আমাদের এখানের মানব শরীরের জন্য ক্ষতিকর সব থেকে বেশি যেটা, সেটাকেই আমরা ভাবার বা বোঝার চেষ্টা করব, সেটাকেই আমরা নেওয়ার চেষ্টা করব। তাহলে এর মধ্যে কোন রশ্মিটি আমাদের জন্য ক্ষতিকর হবে সব থেকে বেশি? শর্ট রেডিও ওয়েভ ক্ষতিকর নয়, মহাজাগতিক রশ্মি সাধারণত আমরা
পাই না, পৃথিবীতে সাধারণত অতটা আসে না। আল্ট্রাভায়োলেট রে ওজোন লেয়ার রক্ষা করে, কিন্তু না হলে আমরা পাবো। এক্স রে তো আমরা জানি এক্স রে ক্ষতিকর, কিন্তু তার থেকেও সব থেকে বেশি ক্ষতিকর ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে, যাকে কবচ আকারে পৃথিবীতে রক্ষা করছে ওজোন স্তর। স্কিন ক্যান্সারের জন্য একটা দায়ী জিনিস। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন। একটি থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে, এটা কিসের উদাহরণ? প্রথমটি, এটা কেন হয়, এটা একটা প্রশ্ন যেটা এখানে লেখা নেই। থেমে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? স্থিতিজাড্য। এই ঘটনাটা স্থিতিজাড্যের কারণে হয়, কিন্তু এটাতে সূত্র করে দিয়েছে নিউটনের সূত্র। খুব ইম্পর্টেন্ট, এটারও ব্যাখ্যা আছে, বড় ব্যাখ্যা আছে, আমি সরাসরি উত্তর বলে দিচ্ছি। নিউটনের প্রথম সূত্র থেকেই গতির জড়তা সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম না? জড়তা কাকে বলে, জাড্য কাকে বলে, নিউটনের প্রথম সূত্র থেকে জানতে পেরেছিলাম না? তো প্রথম সূত্রকে এটা ডিনোট করে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট চলে আসছি পরবর্তী প্রশ্নতে। নিচের কোনটির সর্বোচ্চ ভেদন ক্ষমতা রয়েছে? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা জিনিস মনে রাখবে, যার ভেদন ক্ষমতা বেশি হয় সে অনেক দূর অবধি যেতে পারে না, যার ভেদন ক্ষমতা থাকে না প্রায় সে অনেক দূর অবধি যেতে পারে। যেরকম ভাবো রেডিও সিগন্যাল, অল ইন্ডিয়া রেডিও, কত দূর থেকে সে ফ্রিকোয়েন্সি ডিনোট করছে, তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি কিন্তু ভেদন ক্ষমতা কম। কিন্তু গামা রশ্মি বেশি দূর অবধি এর যেতে পারবে না, অনেকটা দূরে থাকলে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু এর ভেদন ক্ষমতা অনেক বেশি। একটা বিপরীত কথা থাকে, তোমরা কনফিউজড হয়ে যাও সর্বোচ্চ কথাটা পড়ে, কনফিউজড হয়ে যাও। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য এদের অপশানে হতে পারে, সর্বোচ্চ ভেদন ক্ষমতা এদের মধ্যে হতে পারে। তো এদের মধ্যে যারা রয়েছে ইউভি রে, মাইক্রোওয়েভ মানে মাইক্রো ওভেনে যেটা ব্যবহার করা হয়, রেডিও ওয়েভ, এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, ভেদন ক্ষমতা কম। কিন্তু এখানে ভেদন ক্ষমতা বেশি বলেছে সর্বোচ্চ, আমাদের উত্তর হবে গামা রশ্মি। গামার চিহ্ন কি? গামা কোথায় কথাটা শুনতে পেরেছিলাম? তেজস্ক্রিয় মৌল। কোন তেজস্ক্রিয় মৌল যেরকম ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এদের কেন্দ্র থেকে আলফা, বিটা, গামা নামক রশ্মি নির্গত হয়, তাই এদের বলা হয় তেজস্ক্রিয় মৌল। সেইখান থেকে আমরা গামা কথাটা ভেবেছিলাম। গামা রশ্মিকে আটকানো যায় কি দিয়ে? লেড বা দস্তা দিয়ে, কংক্রিট বা সিমেন্ট দিয়ে তাকে প্রতিরোধ করা যায় বা আটকানো যায়। নেক্সট, টেলিফোন কে আবিষ্কার করেন? সহজ প্রশ্ন, বিজ্ঞানীর নাম এখানে দেয়া আছে গ্রাহাম বেল। সরি, এটাকে আমরা হাইলাইটার নিয়ে নিই, উত্তর হলো আমাদের গ্রাহাম বেল আমাদের টেলিফোন কে আবিষ্কার করেন। বাকি প্রশ্ন ইম্পর্টেন্ট, বেয়ার্ড, জগদীশ চন্দ্র বোস, মার্কনি, এরা কি আবিষ্কার করেছিল সেটাও কিন্তু ইম্পর্টেন্ট থাকে। কোন অ্যাসিডের অপর নাম অয়েল অফ ভিট্রিয়ল? কোন অ্যাসিডের অপর নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল? এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। এটাও একটা কেমিস্ট্রি বা রসায়নের একটা কমন প্রশ্ন বলতে পারো, একটা খুব পরিচিত প্রশ্ন বলতে পারো। তো এর সংকেত দেওয়া আছে এখানে H2SO4, এর পুরো নামটা আমি এখানে লিখে দিচ্ছি, নামেও দিতে পারে তোমাকে। তাহলে এটা সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, যেরকম এরকম বিভিন্ন রকম অ্যাসিড হয়ে থাকে। তো যাই হোক, এর উত্তর হলো এইটা। পরের প্রশ্ন, এইচআইভি নিম্নোক্ত কোনটি থেকে এসেছে বলে মনে হয়? মানে এর অরিজিন কি, অস্তিত্ব কি, এইটা বলতে চাইছে। তো এখানে যা এখানে নাম আছে, আমাদের মশা প্রতিনিয়ত কামড়ায়, কখনো কখনো কুকুর কামড়ায়, র্যাবিস রোগ হয় আমরা জানি, পাখি, এই অপশানই এমন দিয়েছে যেখানে মনেই হচ্ছে না এদের থেকে এসেছে। একরকম বাঁদর প্রজাতির থেকে, আফ্রিকা থেকে এটার প্রথম উৎপত্তি হিসেবে ধরা হয়। তাই এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে শিম্পাঞ্জি। এর উত্তর হচ্ছে, আমরা ধরে নিই শিম্পাঞ্জি থেকে এইচআইভি আমাদের মানব শরীরে সংক্রামিত হয়ে উঠে এসেছে। সেটা বাঁদরের কামড়ের মাধ্যমে হোক বা যে কোনো কারণেই হোক, তার হিস্ট্রি পড়তে হবে বা জানতে হবে। খুব হিউম্যান ইমিউনিটি ডেফিসিয়েন্সি ভাইরাস এরকম বলা হয়ে থাকে, যে আমাদের রক্তের শ্বেত রক্তকণিকাকে ধ্বংস করে দেয়, ইমিউনিটি ক্ষমতাকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেয়। পরের, নিম্নলিখিত কোনটিতে লাল লিটমাস নীল বর্ণের উপায়? প্রশ্নটা ভীষণ সুন্দর। অ্যাসিড, ক্ষার, লবণ চ্যাপ্টার পড়তে গেলে সেখানে তোমাদের নির্দেশক পড়তে বলা হয়, যেখানে লিটমাস পেপারের কথা বলা হয়, মিথাইল অরেঞ্জ হোক
বা ফেনাপথ্যালিনের কথা বলা হয়, লিটমাস দিয়ে প্রশ্নটা করেছে। প্রশ্নটায় একবার লাল থেকে নীল, একবার নীল থেকে লাল হয়। তুমি ভুলে গেছো, ধরো এই প্রশ্নতে এসে তুমি ভুলে গেছো যে আমার এর উত্তর কি করব, মনেই পড়ছে না যে লাল থেকে নীল আর নীল থেকে লাল আমি কি পড়ে এসেছিলাম, অ্যাসিড পড়েছিলাম না ক্ষার পড়েছিলাম। উপস্থিত বুদ্ধিকে প্রয়োগ করো, উত্তর তো একটাই হবে, তাহলে তিনটে সমজাতীয় উত্তর হওয়া উচিত। খেয়াল করে দেখো, লেবু টক, স্বাদে টক, যে স্বাদে টক হয় অ্যাসিড তো, অনেক কম পিএইচ মাত্রা, অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগার যেরকম টক তো অ্যাসিড, দেখো এখানে ভিনিগার লেখাই আছে অ্যাসিড। তাহলে তিনটে একই প্রজাতির আছে অ্যাসিড, একজন আলাদা আছে বেকিং সোডা, খাবার সোডা, তাহলে ক্ষার তো, খাবার সোডা মানে ক্ষার, তাহলে একজন ব্যতিক্রম আছে, চোখ কান বুঝে উত্তর সেটাকেও করে দেওয়া যেতে পারে। অর্থাৎ ক্ষার চিহ্নিত করার ক্ষেত্রে লিটমাস পেপার লাল বর্ণ থেকে নীল বর্ণে কনভার্ট হয়ে যাবে। একটাই আমাদের লিস্টে রয়েছে ক্ষারের উদাহরণ, সেটা হচ্ছে বেকিং সোডা বা খাবার সোডা। তোমাদের জন্য প্রশ্ন রইল এর রাসায়নিক নাম এবং সংকেত কি, খুব ইম্পর্টেন্ট, খাবার সোডা আর কাপড় কাচা সোডা পরীক্ষাতে দেয়। তাহলে দেখলে উপস্থিত বুদ্ধি থাকলে কিন্তু প্রশ্ন না মনে পড়লে উত্তর করা যায়। পরের প্রশ্ন, নিচের কোন ভাইরাস মানুষের ক্যান্সারের জন্য দায়ী? তো এখানে 4 অপশন রয়েছে, এইগুলো একটুখানি সমস্যা হয় যদি কমন। প্রথম তো হেপাটাইটিস সি আর হেপাটাইটিস বি, এটা তো হচ্ছে না। তোমরা সি আর ডি এর মধ্যে হয়তো না জানা থাকলে একটা কনফিউশন হতে পারে, তো এর উত্তর হবে অপশন সি, ভেরিসেলা জোস্টার ভাইরাস, যার জন্য আমাদের এক প্রকার ক্যান্সার হয়ে থাকে, তো এটা আমাদের ক্যান্সারের জন্য দায়ী বলে মানা হয়। তো আজকে আমরা 20টা প্রশ্ন আলোচনা করলাম, প্রশ্ন ডেপথ একটু আলোচনা করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কোনো প্রশ্ন কোনো কিছু থাকলে আমাদের কমেন্টে জানিও, আমি সময় করে নিশ্চয়ই উত্তর দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং পরবর্তী আমার সায়েন্সের ক্লাসের ভিডিও জানার জন্য নোটিফিকেশন অন রেখো, তাহলে সময় তোমাদের আপডেট তোমরা পেয়ে যাবে। এবং পরে আরো একটা এরকম বেশ কিছু সেশনের প্রশ্ন নিয়ে আসবো, প্রশ্নগুলোর প্যাটার্নকে আমরা বোঝার চেষ্টা করব, কেমন প্যাটার্ন পরীক্ষায় মানে আসতে পারছে বা আসতে চলেছে, সেইগুলো একটু আন্দাজ হলে আমরা পড়াশোনাটাও সেইভাবে করতে থাকবো। তো সবাই ভালোভাবে পড়াশোনা করো, এবং এটাই আশা করি আপকামিং যে পরীক্ষা তোমরা প্রিপারেশন নিচ্ছ, ভালো পরীক্ষা দাও, একটা মানে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারো। তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম, ঠিক আছে।